সুপ্রিয় দর্শক শ্রোতা, চ্যানেলের প্রতিদিনের অনুষ্ঠান যুগান্তর সংবাদপত্র বাংলাদেশ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। পত্রপত্রিকায় প্রকাশিত বিভিন্ন সংবাদ থেকে দু একটি বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক আকিদুল ইসলাম। কেমন আছেন আপনি? জি ভালো। কতদিন আগে ঢাকা এসেছেন? আমি মূলত পক্ষে 21-এর যে বইমেলা, সেই বইমেলাকে কেন্দ্র করে আসছি। তো 21-এর প্রথম দিনই আমি ঢাকাতে এসেছি। চমৎকার। পুরো 21 থাকলেন, বইমেলা দেখলেন, কেমন লাগলো? খুবই ভালো লাগলো। এর আগেও বোধহয় বইমেলা উপলক্ষে বইমেলা। অস্ট্রেলিয়া কতদিন আছেন? অস্ট্রেলিয়া আমি 17 বছর। এর আগে থাইল্যান্ডে ছিলাম, ওখানে 6 বছর ছিলাম। মানে বহু বছর দেশের বাইরে, প্রায় 2 যুগের অধিক দীর্ঘ সময়। জি। প্রায় প্রতি বছরই কি আসেন? চেষ্টা করি প্রতি বছর আসার। কেমন লাগছে এবার বাংলাদেশ? খুবই ভালো লাগছে বাংলাদেশ, কিন্তু দুঃখজনক হলো সত্য যে এই যে আমাদের স্বাধীনতার মাস, যেটি বিশেষ করে এই সময়ে আমরা লক্ষ্য করছি যে সরকারি দল এবং বিরোধী দল যে মুখোমুখি একটি সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে, এটি সত্যি দুঃখজনক একটি ঘটনা। রাজনীতি, আমাদের দেশে তো রাজনীতি এরকমই, সরকারি দল থাকে, বিরোধী দল থাকে, পাল্টাপাল্টি বক্তব্য। শুধু আমাদের দেশে না, সারা পৃথিবী জুড়েই সরকারি দল এবং বিরোধী দল আছে, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, এটি যেমন আমি 22 বছর যেহেতু দেশের বাইরে, সে কারণেই অনেকটা আমি জানি না কিভাবে বিষয়টি নেবেন, যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কিন্তু আসলে অনেকটা বিরক্ত আমরা যারা প্রবাসে থাকি। কী কারণে? যে আমি 22 বছর দেশের বাইরে থাকা অবস্থায় বিরোধী দল এবং সরকারি দলের যে মনোভাব দেখেছি বিভিন্ন দেশে, তাতে বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক থাকে দেশ উন্নয়নের জন্য, দেশকে ভালোবেসে। কিন্তু এখানে এসে যে বিষয়টি দেখছি, বিশেষ করে এবার আসার পরে দেখছি যে এই যে 12ই মার্চকে কেন্দ্র করে, যে মহাসমাবেশকে কেন্দ্র করে বিরোধী দল যে ভূমিকা নিচ্ছে বা যে প্রস্তুতি নিচ্ছে, আবার সরকারি দলের পক্ষ থেকেও কিন্তু দেখছি আক্রমণাত্মক যে বক্তব্য দেয়া হচ্ছে, কোনোটিই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়। কিন্তু আমাদের এখানে আপনি সভা, সেমিনার বলেন কিংবা পারিবারিক কোনো অনুষ্ঠান বলেন, একেবারে উপর মহল বাদ দিলে মধ্যমহল কিংবা একটু উপর মহলের রাজনৈতিক নেতারা তো একসঙ্গে বসছেন, কথা বলছেন, বক্তৃতা করছেন, সেই অবস্থাটাও কিন্তু ভেতরে ভেতরে আছে। না, প্রকাশ্যে অথবা রাজপথে সেটা আমরা প্রত্যক্ষ করি না বটে। না, করছি না। আর আরেকটি বিষয় যেটি আপনার এই কথার প্রসঙ্গ ধরেই আমি বলতে চাই, যে একটি গণতান্ত্রিক দেশে, বিশেষ করে সংসদীয় গণতান্ত্রিক দেশে কিন্তু মানে সংসদের বাইরে রাজপথ কিন্তু প্রধান একটি জায়গা নয়। সংসদই হচ্ছে সমস্ত সমাধানের একটি জায়গা। সে কারণে আমার মনে হয় যে বিরোধী দল প্রথমে সংসদে গিয়ে তাদের যে বক্তব্য বা তারা যে কথাটি বলছেন, জনগণের পক্ষে তারা এই সমাবেশ ডেকেছেন বা এই স্বৈরাচারী সরকার তারা বলছেন, যে কথাটি বলুন সেটি প্রথমে সংসদে এসে বলতে হবে। দুটো পাশাপাশিও হতে পারে। পাশাপাশি আরেকটি, যখন সংসদে তারা ব্যর্থ হবেন তখন রাজপথ যেতে পারে। কিন্তু আমি যে বিষয়টি লক্ষ্য করছি, যে রাজপথই যেন প্রধান হয়ে উঠেছে এই বিরোধী দলের কাছে। সে কারণে আমার মনে হচ্ছে যে বিরোধী দলের ভূমিকাটি ঠিক আমাদের দেশের প্রধান যে বিরোধী দল সেটি পালন করছে না। 12ই মার্চ সামনে রয়েছে, 12ই মার্চ রয়েছে, জোরালো বক্তব্য কিন্তু উভয় পক্ষ থেকে আসছে, উভয় পক্ষ, বিশেষ করে সরকারি দলের পক্ষ থেকেও নানা কর্মসূচি দেওয়া হয়েছে। বিশেষ করে খুব দুঃখজনক বিষয় যেটি, যে আমাদের দেশের প্রধানমন্ত্রী যে ধরনের বক্তব্য দিচ্ছেন, সেটিও আমার মনে হয় যে এটি খুব একটা প্রীতিকর নয়। কারণ প্রধানমন্ত্রীর বক্তব্য আরও দায়িত্বশীল হওয়া উচিত। বিরোধী দল তো বলছে যে 12ই মার্চ মন্ত্রীদের উদ্দেশ্যে বলছে যে ঘর থেকে বের। সে কারণেই আমি বলছি যে বাইরে আমি যেহেতু প্রবাসে থাকি, সে কারণেই বাংলাদেশের এই যে রাজনৈতিক পরিস্থিতি, এটি দেখে সত্যি হতাশা আসছে মনের ভেতরে এবং কিছুটা বিরক্ত। যে কি কারণে আমি অস্ট্রেলিয়াতে যেহেতু 17 বছর আছি এবং 17 বছরে আমি 3টি জাতীয় নির্বাচন প্রত্যক্ষ করেছি, এবং সেখানে যখন কোনো দল বিজয়ী হয়, সেই বিজয়ী দল মিডিয়ার কাছে যাওয়ার আগেই পরাজিত দল মিডিয়ার কাছে গিয়ে তাদেরকে অভিনন্দন জানায়। সেই কালচারটি বা সেই সংস্কৃতি কিন্তু আমাদের দেশেও নেই। কিছু কিছু ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করি, ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অথবা এর আগে যে নির্বাচনটা বা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, যারা পরাজিত হয়েছেন সঙ্গে সঙ্গে তারা এটি অবশ্যই একটি দৃষ্টান্ত, অবশ্যই এটি দৃষ্টান্ত। এই কালচারটি আমাদের জাতীয় পর্যায়েও আসা উচিত, জাতীয় পর্যায়েও এই কালচারটি আসলে প্রতিষ্ঠিত হওয়া দরকার। আরেকটি বিষয় আলোচনা করেছি, আপনি জানেন যে ডক্টর ইউনূস, এই প্রসঙ্গটিও এখন শুধুমাত্র আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আলোচনা হচ্ছে।
তিনি বলেছেন যে না, বিশ্বব্যাংক নয়, গ্রামীণ ব্যাংকে আমি থাকতে চাই। এটি প্রধানমন্ত্রী যে প্রস্তাব দিয়েছেন সেটি কিন্তু একটি জিনিস প্রমাণিত হয় যে প্রধানমন্ত্রী কিংবা সরকার ডক্টর ইউনূস সম্পর্কে যে সিদ্ধান্ত আগে নিয়েছিলেন সেটি থেকে তারা সরে এসেছেন। এই জিনিসটি কিন্তু প্রমাণিত হচ্ছে। গতকাল তার বিবৃতিতে তার বিবৃতিতেও সে কথা বলেছেন, এবং আমরাও আশা করব যে প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার যে আগের অবস্থানে ডক্টর ইউনূস সম্পর্কে ছিলেন, তারা যেহেতু ওই জায়গা থেকে সরে এসছেন, এখন নতুন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন ডক্টর ইউনূস সম্পর্কে। আমাদের অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি, যানজট, এগুলো আপনাকে কিভাবে দেখছেন? এগুলো আসলে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে নয়, সারা পৃথিবীব্যাপী, বিশেষ করে তৃতীয় বিশ্বের যে দেশগুলো, এটি সমস্যা তো এখন সারা বিশ্বময়। সেই কারণে আমি যেটি মনে করি যে আসলে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে রাজনৈতিক যে সংকট। এই রাজনৈতিক বিরোধী দল এবং সরকারি দলের মধ্যে যদি সম্প্রীতি গড়ে ওঠে এবং সহনশীলতা গড়ে ওঠে, তাহলে আমার যেটি ধারণা বা আমি যে বিষয়টি মনে করি যে তাহলে বোধহয় অনেক সমস্যার সমাধান হতে পারে। রাজনৈতিক সংকট উত্তরণে আমরা এক জায়গায় যেতে পারছি না কেন? পারছি না সেটি হচ্ছে যে যেটি আমার ধারণা, আমার ব্যক্তিগত, যে দুটি দলেরই দেশের চেয়ে নিজের দলের প্রতি, নিজের নেতাকর্মীর প্রতি বা নিজেদের প্রতি বোধহয় বেশি যত্নশীল এরা। এ কারণেই দেশ বড় নয়, আগে দল বড়, যে কারণে এই বিষয়গুলো উঠে আসছে এবং এই সংকট থেকে উত্তরণ সম্ভব হচ্ছে না। কিন্তু উপায় তো খুঁজতে হবে, কিভাবে আমরা উত্তরণ ঘটাবো? উত্তরণ ওই একটি বিষয়, সেটি হচ্ছে দেশপ্রেম গড়ে তুলতে হবে। দেশপ্রেম, আমাদের রাজনৈতিক নেতারা হয়তো মাঠে, ময়দানে, মঞ্চে কিংবা মিডিয়াতে যে কথাগুলো বলেন, সেই কথাগুলো তাদের অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তাদের অন্তর দিয়ে যখন বিশ্বাস করবেন, তখনই আমার মনে হয় যে এর থেকে উত্তরণের পথ। আপনি জানেন যে ভারতের সঙ্গে পানি নিয়ে আমাদের খুব সমস্যা হচ্ছে, এটা মোটামুটি সবারই জানা। তিস্তা চুক্তি হয়নি, অন্যান্য প্রসঙ্গ রয়েছে, সীমান্ত সমস্যা রয়েছে। এগুলো আপনারা কিভাবে দেখেন, কিংবা বিদেশে বসে কিভাবে বিষয়গুলোকে বিশ্লেষণ করেন? বিদেশে বসে সবসময় আমি যে কথাটি বলে থাকি যে যারা আপনারা বাংলাদেশে থাকেন তারা আসলে বাংলাদেশের সঙ্গে থাকেন, আর আমরা যারা প্রবাসে থাকি বাংলাদেশ আমাদের সঙ্গে থাকে। সে কারণে বাংলাদেশের ছোট্ট একটি দুঃসংবাদ শুনলে আমাদের কিন্তু বুক কেঁপে ওঠে, আবার ভালো একটি সংবাদ শুনলে আমরা আনন্দে নেচে উঠি, বঙ্গোপসাগরের ঢেউয়ের মতো আমরা নেচে উঠি। ঠিক সেইভাবে যখন আমরা দেখি যে সীমান্তে গুলি চলছে এবং সরকার কিন্তু নীরব, তার তীব্র প্রতিবাদও সরকার করছে না। এই যে তিস্তা পানি নিয়ে যে বিষয়টি হচ্ছে, সেটি নিয়েও সরকারের যে খুব বেশি তীব্রভাবে সরকার এগিয়ে যাচ্ছেন বা এটি নিয়ে দ্বিপাক্ষিক কোনো বৈঠক করছেন, এটিও কিন্তু আমরা লক্ষ্য করছি না। যার কারণে এই দুর্বলতার কারণটি কি মনে হয়? এই দুর্বলতার কারণ আমার মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে বৈদেশিক নীতি, সেই নীতির ক্ষেত্রেই সম্ভবত সরকারের একটি পর্যায় পর্যন্ত সম্ভবত তারা যেতে পারছেন, তার বাইরে তারা যেতে পারছেন না। আর দ্বিতীয়ত যে বিষয়টি বাংলাদেশেও প্রচলিত বা বাইরে থেকেও আমরা শুনি যে পরবর্তীকালে ক্ষমতায় আসবার জন্যে বাইরের দেশগুলোর যে সহযোগিতা প্রয়োজন হয়, আমরা এটা কিন্তু আমি জানি না সত্য মিথ্যা, কিন্তু এরকম একটি প্রচলিত ধারণা আছে। সে কারণেও হয়তো সরকার আমাদের বাইরের দেশগুলো কোনো সিদ্ধান্ত দিলে সেই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করতে পারেন না। মার্কিন বিশেষ বাহিনী দক্ষিণ এশিয়ার 5টি দেশে রয়েছে, সেটিও তো আজকে বিভিন্ন কাগজে ফলাওভাবে এসেছে। এটা কতটা যুক্তি? তবে এই বিষয়টি আমি কিন্তু অন্যভাবে দেখি। এই বিষয়টি আমি অন্যভাবে দেখি এরকম যে আমরা যখন বাইরের সহযোগিতা নিয়ে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে চাই কিংবা প্রযুক্তিগতভাবে আমরা সহযোগিতা নিতে চাই বিভিন্ন দেশে, বাইরের দেশগুলোতে, তাহলে জঙ্গিবাদ বিরোধী কোনো ভূমিকা নেওয়ার জন্য অন্য দেশের সহযোগিতা নিতে আমাদের বাধা কোথায়? কারণ আপনি জঙ্গিবাদকে দেশের মধ্যে টিকিয়ে রেখে বা জঙ্গিবাদ যতদিন দেশে প্রতিষ্ঠিত থাকবে, আমি মনে করি যে আপনার কোনো উন্নয়ন সম্ভব নয়। কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, সেটা হলো যে পাকিস্তান বলেন অথবা ভারতে বলেন, সেখানে জঙ্গিবাদ কিংবা সন্ত্রাস যতটা প্রবলভাবে আছে, মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশের অবস্থাটা কিন্তু সেরকম নয়। একটি সময় কিন্তু ছিল, একটি সময় তীব্রভাবে ছিল, হয়তো এই মুহূর্তে নেই।
এবং আমার মনে হয় যে জঙ্গিবাদ যখন বাংলাদেশে, আপনি যে কথাটি বললেন অন্যান্য দেশগুলোর উদাহরণ দিয়ে যেভাবে তীব্রভাবে রয়েছে, আমাদের দেশে সেভাবে নেই। এরকম পরিস্থিতি যখন হবে যে বাংলাদেশ নিশ্চিত হবে যে না জঙ্গিবাদের ঘাঁটি এখানে নেই বা জঙ্গিবাদ, তখন আমার মনে হয় যে আর প্রয়োজন হবে না বিশেষ কোনো বাহিনীর। কিন্তু এই মুহূর্তে আমি মনে করি যে জঙ্গিবাদকে নিশ্চিহ্ন করার জন্যে যে কোনো সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা যদি না পারি নিজেদের শক্তি দিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে বাইরের শক্তি দিয়ে এই জঙ্গিবাদকে নিশ্চিহ্ন করতে হবে, কারণ জঙ্গিবাদকে টিকিয়ে রেখে আসলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। অস্ট্রেলিয়ায় কি পরিমাণ সম্ভাবনা আছে বাঙালিদের? অস্ট্রেলিয়ায় তীব্র সম্ভাবনা রয়েছে বাঙালিদের। এবং আপনি তো কিছুদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে পার্থে ঘুরে এলেন এবং কিছুক্ষণ আগেই আপনার সঙ্গে কথা হচ্ছিল যে পার্থে বিপুল সম্ভাবনা বাঙালিদের রয়েছে। আমি একটা লেখাও লিখেছিলাম সে সময়, আপনি নিজেও প্রত্যক্ষ করে এসেছেন সেখানে। আর সিডনিতে বর্তমানে বসবাস করছে প্রায় 50,000 বাঙালি। তো সম্ভাবনার দ্বার যদি উন্মুক্ত না থাকে, কয়টি সিটিতে বাঙালিরা যেমন মেলবর্নে বাঙালি রয়েছে, ক্যানবেরাতে রয়েছে, পার্থে রয়েছে, এবং এই মুহূর্তে মেলবর্ন সিডনি থেকে কিন্তু মুভ করছে পার্থের দিকে, কারণ পার্থে একটা সম্ভাবনাময় নগরী, সমুদ্র নগরী। আপনি জানেন সেই সমুদ্র নগরীতে এখন ব্যবসা বাণিজ্য বা শিল্পের সব দিক থেকে শান্ত শহর, চমৎকার একটি পরিকল্পিত শহর, যার জন্য সেখানে কিন্তু বাঙালিরা এখন যাচ্ছে। তো সিডনিতে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, বাঙালিদের বিপুল সম্ভাবনা রয়েছে। এবং গত 5 বছর ধরে প্রচুর বাংলাদেশি ছাত্র সেখানে গিয়ে পড়াশোনা করে এবং সেখানে তারা কিন্তু স্থায়ীভাবে বসবাস করছে, রেসিডেন্ট পেয়েছে, সিটিজেন পেয়েছে, যার জন্য চাকরি বাকরির সুযোগ সুবিধা, কেমন পড়াশোনা, বিপুল সম্ভাবনা এবং সবাই খুব ভালো করছে বাঙালিরা। সেক্ষেত্রে সেখানে যারা বাঙালিরা ভালো অবস্থায় আছে তাদের কি করণীয় হতে পারে? তাদের করণীয়, তারা কতটা সহযোগিতা করতে পারেন, তারা কিন্তু আইন কতটা এখনো সহায়ক ভূমিকায় রয়েছে? মানে সে দেশের আইন খুবই ফ্লেক্সিবল, খুবই মানে সহজ। অর্থাৎ অস্ট্রেলিয়ান একজন নাগরিক যে অধিকার পাচ্ছে, আমরাও তো সেই অধিকারই পাচ্ছি, যার জন্য আমরা সেখানে যদি মনে করি যে বাংলাদেশকে সহযোগিতার ক্ষেত্রে যে কোনোভাবে আমরা, কারণ এখনও কিন্তু যেমন পাকিস্তানি কোনো নাগরিক কিন্তু অস্ট্রেলিয়ান সিটিজেনশিপ নেওয়ার সাথে সাথে তার নাগরিকত্ব অটোমেটিকলি বাতিল হয়ে যায়। ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও তাই। শুধুমাত্র যেমন বাংলাদেশি নাগরিক, আমি কিন্তু দুই দেশেরই নাগরিক, দ্বৈত নাগরিকত্ব আমি গ্রহণ করতে পারি, যেটি সুযোগ কিন্তু পাকিস্তানিদের কিংবা ভারতীয়দের নেই, সেটি বাংলাদেশের। সেই কারণে বাংলাদেশিরা কিন্তু ওখানে যারা অস্ট্রেলিয়ান বাংলাদেশি রয়েছে তারা বাংলাদেশের জন্য কিন্তু করছেও, যথেষ্ট করছে। আপনি জানেন যে অত্যন্ত রাজনৈতিক সচেতন কিন্তু বাংলাদেশি নাগরিকরা। এটা বাইরে যারা আছেন সবাই মোটামুটি সারাদিনই প্রায় বাংলাদেশ সম্পর্কে খোঁজ খবর রাখেন, সারাক্ষণ। এবং বিশেষ করে সময়ের কারণে আপনারা যেমন সংবাদপত্র ভোরে পাচ্ছেন, আমরা কিন্তু আপনারা যে এখন সংবাদপত্র বেরোচ্ছে রাত 12টায়, সেই সময় আমরা কিন্তু সংবাদপত্র পেয়ে যাচ্ছি। হ্যাঁ, তো ভালো থাকেন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, সময় শেষ, কাজে এখানে শেষ করতে হচ্ছে। আগামীকাল চ্যানেল আই এই অনুষ্ঠান আবার দেখার আমন্ত্রণ রইল। আপনারা যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন, চ্যানেল আইয়ের সঙ্গে থাকুন। আপনি Verizon Fios এর অফারটা নিতে আগে ভাগেই চলে এলাম। কি রকম? ইটস সিম্পল। মান্থলি $99.99 আপনি পাচ্ছেন তিনটি সুবিধা, যেমন Fios হাই স্পিড ইন্টারনেট সাথে একটি ওয়াইফাই রাউটার ফ্রি, বাংলাদেশে কল সুবিধা সহ চমৎকার হোম ফোন সার্ভিস। এছাড়া নতুন ক্রেতারা পাচ্ছেন $300 থেকে $500 Verizon প্রিপেইড ভিসা কার্ড। আরো তথ্যের জন্য কল করুন 1-888-830-7856. Verizon Fios Pro is your one-stop solution for home internet, TV and wireless. তুমি হাসলে সূর্য হাসে মনে মনে, কাছে আসলে সবুজ প্রতিদিন
তোমারই ছোঁয়া দক্ষিণা হাওয়ায় জীবনে স্বপ্ন দেখলে হয় সবকিছু রঙিন ফ্রেশ ফ্রেশ সবুজের বাহার খুল খুল চিরসাথী আমার ঘরে ঘরে সতেজতার বাহার মাই ওয়ান রেফ্রিজারেটর। গাছ আমাদের বন্ধু। আসুন আরো গাছ লাগিয়ে আগামী প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলি। মুক্তিয়ার। মেলামাইনের বাসন কোসন থালা বাটি। শরীফ মেলামাইনের প্লেট দেখাও তো। যা আছে সবই শরীফ মেলামাইনের জিনিস। এইটা শরীফ মেলামাইন তো, আমার অনেক দিনের শখ শরীফ মেলামাইন কিনুম। মিয়ার বেটা মিয়া আসছে। এখানে কি হচ্ছে? শরীফ মেলামাইনের জিনিস কিনছি। শরীফ মেলামাইন? আরে সে তো খুব ভালো জিনিস। কই দেখি, এগুলোর একটাও শরীফ মেলামাইন না। এগুলোর সামনে পিছনে সিংহ মার্কা কই? মেলামাইন কিনতে হয় সিংহ মার্কা দেখে। চঞ্চল মন আনমনা হয় শরীফ মেলামাইন পেলে, জীবনের নানা রং নিয়ে ভালোবাসা দেখো জাগে। শরীফ মেলামাইন। চঞ্চল মন আনমনা হয় শরীফ মেলামাইন পেলে, নিত্যদিনের ব্যবহারে কত যে ভালো লাগে। চঞ্চল মন আনমনা হয় শরীফ মেলামাইন পেলে। শরীফ মেলামাইন কেনার আগে সিংহ মার্কা দেখে কিনুন। আপনারা দেখছেন চ্যানেল আই। গ্রামীণ ফোন তৃতীয় মাত্রা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। উপস্থাপনা পরিচালনা করেছেন জিলুর রহমান, পরিবেশিত হচ্ছে গ্রামীণ ফোনের। লাল নাকি তিল, লাল নাকি নীল, কি হলো আচমকা মিল, কিসের মতন কনফিউশন, কনফিউশন কোনটা যে যাই ভাবছি কি তাই, কোন দিকে যাই উত্তরে চাই, কি করি এখন। জীবনের সব কনফিউশনের অন্তত মোবাইল প্যাকেজটা হোক সহজ। গ্রামীণ ফোন সহজ প্যাকেজ, যে কোনো নম্বরে 24 ঘন্টা কথা বলুন মাত্র 79 পয়সা মিনিট। কাছে থাকুন গ্রামীণ ফোন। মনে করে কইস কিন্তু বাজার ভোলা হারায় পথের ধুলায়, এখনো কিছু কথা মেঘলা আকাশ বৃষ্টিতে ঝরে যায়। বাজারের সাথে কথা কমু, ফোনটা দাও। হ্যালো বাবা, 1 মিনিট। কথা তো সব মুছে গেছে বাজান। কাছের মানুষের একটি